আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা অঙ্ক না, তবে অঙ্কের যে সূত্রগুলো রয়েছে টোটাল সামাজিক পরিসংখ্যান যে বইয়ের, সেটাই আমি সব আজকে লিখে নিয়েছি এবং তোমাদের সূত্রগুলো বুঝিয়ে দিব। সাথে তোমরা যদি ভিডিও থেকে স্ক্রিনশট মেরে রাখো তো পরবর্তীতে কিন্তু সব সূত্রগুলো এক জায়গায় পেয়ে যাচ্ছ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবে। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন থেকে তোমরা প্রশ্নগুলো জানাতে পারো। চ্যানেলের নামেই আমাদের ফেসবুক গ্রুপটা পেয়ে যাবে। শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি? শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উচ্চসীমা ভাগ 2। এরপর কি? ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যাটা দুই প্রকার। এক হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা আর দুই হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। তবে আমরা সচরাচর যে অঙ্কগুলো বেশি করে থাকি সেটা কিন্তু ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা দিয়েই করে থাকি। এখন ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা কি বলে? এক্ষেত্রে গণসংখ্যা নিবেশনের প্রথম সারি শ্রেণীবিভাগের গণসংখ্যা থেকে শুরু করে পর্যায়ক্রমে উচ্চ শ্রেণীসমূহের গণসংখ্যা যোগ করা হয়। আর নিম্নমুখী যেটা, এক্ষেত্রে গণসংখ্যা নিবেশনের অর্থাৎ যে গণসংখ্যা নিবেশন থাকে সেটার কথা বোঝাচ্ছে শেষ শ্রেণী থেকে, অর্থাৎ গণসংখ্যা নিবেশনের নিচের থেকে শেষ শ্রেণী থেকে শুরু করে ঊর্ধ্ব দিকে গণসংখ্যা পর্যায়ক্রমে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। এরপরে থাকছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ। তো শ্রেণী ব্যবধান নির্ণয় করা যায় দুইটি নিয়মে। একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, যেটা সাধারণ নিয়ম, পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা, আর একটা হচ্ছে এস্ট্রাগেসের নিয়ম। তো এই নিয়মের সূত্র এটা 1 + 3.322 লগ n। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এই নিয়মের অঙ্কটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা ভিডিও চেক করে দেখে নিতে পারো। এর পরবর্তী সূত্রে আমরা চলে যাই। এখানে হচ্ছে শ্রেণীর সীমা নির্ধারণ। শ্রেণীর সীমা আমরা কোনটা বলি? অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত, এটাই কিন্তু হচ্ছে শ্রেণীর সীমা নির্ধারণ। তো অন্তর্ভুক্ত পদ্ধতি কি আর বহির্ভুক্ত পদ্ধতি কি এটা তো অনেক আগেই বলে দিয়েছি, এখানে লিখে দিয়েছি, আর জাস্ট ছকটা বুঝিয়ে দিই। 10, 19, 20, 29 এটা কিন্তু হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী। যখন কোনো শ্রেণীর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরে শ্রেণীর পরিসীমা নির্ধারণ করা হয় তাকে বলে অন্তর্ভুক্ত। তো এই শ্রেণী আর এই শ্রেণী কিন্তু এই শ্রেণীর ভিতরেই এটা অন্তর্ভুক্ত পদ্ধতি তো দেখে নিলাম। এরপর আমরা দেখব বহির্ভুক্ত পদ্ধতি। যখন কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে দেখানো হয় সেটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। এই শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে দেখানো হয় সেটা বহির্ভুক্ত পদ্ধতি। ছকটা দিয়ে দিয়েছি। আয়তলেখ করার সময় শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি ও গণসংখ্যা দিয়ে করতে হয়। আমাদের যেমন প্রশ্ন আসে যে নিম্নের উপাত্ত থেকে গণসংখ্যা সারণী তৈরি করো, সাথে লেখচিত্রে উপস্থাপন করো আয়তলেখ। তো আয়তলেখটা যখন আমরা করব তখন কি করব? বহির্ভুক্ত পদ্ধতিতে আমরা করব। সারণীটা যদি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে সেটা আমাদের বহির্ভুক্ত পদ্ধতিতে করে নিতে হবে। এরপর আমাদের গণসংখ্যা অর্থাৎ এই যে গণসংখ্যা এটা দিয়ে করে নিতে হবে। এটা গেল আয়তলেখ করার সময়। আর বহুভুজ করার সময় কি করতে হবে? শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি সারণী ও শ্রেণী মধ্যমান দিয়ে করতে হয়। ও এক্স অক্ষে শ্রেণী মধ্যমান আর ও ওয়াই অক্ষে গণসংখ্যা। বহুভুজ করার সময় শ্রেণীটা কিন্তু বহির্ভুক্ত পদ্ধতিতে হবে। বহুভুজ করার সময় শ্রেণীটা আমাদের বহির্ভুক্ত পদ্ধতি হবে এবং সারণীতে শ্রেণী মধ্যমান রাখতে হবে। মধ্যমানটা হবে আমাদের এই যে নিচে ও এক্স অক্ষে, আর ও ওয়াই অক্ষে হবে গণসংখ্যা। এরপর আমাদের কি আসছে? অভিজ রেখা। অভিজ রেখা করার সময় বহির্ভুক্ত পদ্ধতিতে সারণী হবে। এরপর ক্রমযোজিত গণসংখ্যার ঊর্ধ্বক্রম ও নিম্নক্রম ব্যবহার করতে হবে। আগেই যে বলেছি আমরা ক্রমযোজিত গণসংখ্যা দুইটা নিয়মে করি, এক ঊর্ধ্বক্রম দুই নিম্নক্রম। তো ঊর্ধ্বক্রম আর নিম্নক্রম তো আমাদের অভিজ রেখা যখন পরীক্ষায় আসবে সে সময় লাগছে। মধ্যমা ও প্রচুকের লেখচিত্রে উপস্থাপনের ক্ষেত্রে একই পদ্ধতিতে গ্রাফ করতে হয়। অর্থাৎ আমাদের পরবর্তী শ্রেণীতে যে মধ্যমা নির্ণয় করে লেখচিত্র উপস্থাপন করো অথবা প্রচুরক নির্ণয় করে লেখচিত্র উপস্থাপন করো সেটাও কিন্তু একই নিয়মে। এরপর এটা কি? যোজিত গড় ও গাণিতিক গড়। যোজিত গড় বা গাণিতিক গড় দুই প্রকার, এক হচ্ছে সরাসরি আর দুই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তো সরাসরি পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি তোমাদের দুইটা কিন্তু নিয়ম বা সূত্র এই অল্প সময়ে মুখস্থ করার দরকার নেই। যেটা তোমাদের কাছে সহজ মনে হয় জাস্ট সেই পদ্ধতিটাই তোমরা করবে। এখন পরীক্ষায় বেশি অংশ সময়ে কিন্তু আমরা সরাসরি পদ্ধতিতে করে থাকি, কারণ সরাসরি পদ্ধতির অঙ্কটা একটু বেশি সহজ,
তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে গাণিতিক গড় সম্পর্কে সরাসরি পদ্ধতি নিয়ে। যেহেতু বেশ অল্প সময় পরীক্ষার আগে তোমরা পাবে না, সে কারণে একটা করে পদ্ধতির তোমরা সূত্রগুলো মুখস্থ করবে। এখন এখানে অবিন্যস্ত সিরিজ থেকে সূত্রটা দেখে নিই, সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি। অবিন্যস্ত সিরিজের সূত্র বার এক্স, বার সমান আমরা গাণিতিক গড় জানি, তো বার এক্স সমান সামেশন এক্স ভাগ এন। এক্স হচ্ছে উপাত্ত, এন হচ্ছে মোট উপাত্ত। এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত সিরিজ থেকে সূত্রটা গেল সরাসরি পদ্ধতির। আর অবিন্যস্ত সিরিজেরই সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র কি? বার এক্স সমান এ প্লাস সামেশন ডি ভাগ এন। এটা কিন্তু একটু জটিল লাগে অনেকের কাছে, তবে কারোর কারোর কাছে সংক্ষিপ্ত পদ্ধতিটাই সহজ লাগে। যেটা তোমাদের কাছে সহজ লাগে জাস্ট সেই নিয়মটাই পরীক্ষার আগে করবে। দুইটা নিয়ম কোনোভাবেই অল্প সময়ের মধ্যে তোমরা চেষ্টা করতে যাবে না, তাহলে কিন্তু সূত্র ওলটপালট হইলে অ্যান্সার ভুল চলে আসবে। তো এ প্লাস সামেশন ডি ভাগ এন, এ সমান কি? কল্পিত গড়, আর ডি সমান বিচ্যুতি অর্থাৎ এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ সমান আমরা জানি প্রতিটি উপাত্ত থেকে কল্পিত গড়ের পার্থক্য। এটা আমরা যখন এই নিয়মের অঙ্ক করব সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আগেরটা দেখেছি অবিন্যস্ত সিরিজ থেকে, এখন হচ্ছে বিন্যস্ত সিরিজের গাণিতিক গড় বা যৌজিক গড়ের সূত্র। এখন বিন্যস্ত সিরিজেও কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি আর সংক্ষিপ্ত পদ্ধতির আমরা সূত্র দুইটা আলাদা করে লিখেছি। প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হচ্ছে বার এক্স সমান সামেশন এফ এক্স ভাগ এন, আর সংক্ষিপ্ত পদ্ধতি বার এক্স সমান এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন। জাস্ট প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের এফ চলে আসছে গণসংখ্যায়। এরপর ধারাভুক্ত কোনো সংখ্যা শূন্য হলে তরঙ্গ গড় নির্ণয় করা যাবে না। তরঙ্গ অঙ্কে যখন আমরা আসবে তখন ধারাভুক্ত অর্থাৎ সারণীর কোনো অঙ্কে যদি শূন্য হয় তো সেটা কিন্তু তরঙ্গ নির্ণয় করা যায় না। এখন অবিন্যস্ত উপাত্তের তরঙ্গ নির্ণয়ের সূত্র এইচ এম। এইচ এম দ্বারা আমরা তরঙ্গ গড় বুঝি। এইচ এম সমান এন ভাগ সামেশন অন এক্স। সামেশন অন এক্স কিন্তু এটা সামেশনের ভিতরেই তরঙ্গের সূত্র এটা। এরপর তরঙ্গ গড় যেটা আমাদের মূল বেশি অংশ সারণী আকারে চলে আসে, সেটা হচ্ছে এইচ এম সমান এন ভাগ সামেশন এফ ভাগ এক্স। এফ ভাগ এক্স টোটালটাই কিন্তু সামেশন হবে। তরঙ্গ অঙ্কটা সহজে আসে না পরীক্ষায়, বেশি অংশ আসে আমাদের গাণিতিক গড়, এরপর মধ্যমা, এরকম নিয়মে চলে আসে। তো মূল সূত্রগুলো তোমরা মুখস্থ রাখবে। তারপরও আমি টোটাল সূত্রগুলো কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পরবর্তীতে কিন্তু আরো অঙ্ক নিয়ে আসবো। এরপরে কি মধ্যমা বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র n প্লাস 1/2 তম রাশির মান। এটা হচ্ছে যখন বিজোড় সংখ্যা, আর যখন জোড় সংখ্যা হবে মধ্যমা তখন হবে n/2 তম উপাত্ত প্লাস n/2 প্লাস 1 ব্র্যাকেট শেষ করে তম উপাত্ত ভাগ 2। এটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে। এরপরে মূল মধ্যমা নির্ণয়ের সূত্র l1 প্লাস n/2 মাইনাস fc ভাগ fm গুণ c। এপাশে এর সাংকেতিক রূপগুলো আমি লিখে দিয়েছি। n সমান মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা l1, আর fc সমান মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, আর সি হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। সব নিয়মের অঙ্কই কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। এরপর প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়ের কিন্তু এই একটা নতুন সূত্র। আর প্রচুরক নির্ণয়ের এই সূত্রটা কিন্তু খুব কম অঙ্কে চলে আসে, তবে মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় চলে আসে। প্রচুরক এমও দ্বারা বুঝাই আমরা সমান 3 গুণ মধ্যমা মাইনাস 2 গুণ যৌজিক গড়। গণসংখ্যা যখন 2 শ্রেণীতে একই থাকবে সেক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হয়। এরপর প্রচুরক হচ্ছে এমও সমান l1 প্লাস del1 ভাগ del1 প্লাস del2 গুণ সি। এপাশেও কিন্তু আমরা সাংকেতিক রূপটা রেখে দিয়েছি। এরপর চলে আসছে চতুর্থ ব্যবধান। চতুর্থ ব্যবধানের নির্ণয়ের সূত্র কিউডি। কিউডি দ্বারা আমরা চতুর্থ ব্যবধান বুঝি। কিউডি সমান Q3 ভাগ Q1 ভাগ 2। এখানে সাংকেতিক রূপগুলো আমি রেখে দিয়েছি। Q1 সমান প্রথম চতুর্থক আর Q3 সমান তৃতীয় চতুর্থক। এটাও কিন্তু হয়ে গিয়েছে। চতুর্থ ব্যবধান নিয়েও কিন্তু চ্যানেলে অঙ্ক রয়েছে। এরপর আসছে আমাদের বিন্যস্ত উপাত্তের প্রথম চতুর্থক নির্ণয়ের সূত্র। Q1 সমান L1 প্লাস n/4 মাইনাস fc ভাগ fq1 গুণ c। এপাশে কিন্তু এর সাংকেতিক রূপটা আমি লিখে দিয়েছি। প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে L1, আর fc হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর fq1 প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, আর c সমান প্রথম চতুর্থক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি।
একই নিয়ম যখন তৃতীয় চতুর্থক নির্ণয় করতে বলছে তখন Q3 সমান L1 প্লাস 3n ভাগ 4 মাইনাস FC ভাগ FQ1 গুণ C। এটার সাংকেতিক রূপটা আমি আর এখানে লিখিনি, জাস্ট একই নিয়ম। এটা আমরা প্রথম চতুর্থকের জন্য এখানে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা লিখেছি, আর এখানে L1 সমান দিব তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্নসীমা। এটাও একই, প্রথমের জায়গায় তৃতীয়, এটাও তৃতীয়, এটা যাবে তৃতীয় চতুর্থক শ্রেণীর নির্ণয়। এরপর আসছে অবিন্যস্ত উপাত্ত থেকে পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধান আমরা দুইটা নিয়মে করি, এক হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি, আর 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তবে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিটাই কিন্তু বেশি সহজ, চাইলে তোমরা এই নিয়মের অঙ্কটা করে ফেলতে পারো। তবে যাদের কাছে সংক্ষিপ্ত সহজ লাগে সেটা করবে, কিন্তু এখন অল্প সময়ের মধ্যে দুইটা নিয়মের অঙ্ক চেষ্টা করতে যাবে না। যে নিয়মটা করবে অনেক সুন্দরভাবে করবে, যাতে পরীক্ষায় একটু প্রশ্ন এলোমেলো কিংবা আসুক আমরা সেই নিয়মে অঙ্কটা যেন শেষ করতে পারি। প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি, এই একটা সূত্র রুট সামেশন এক্স মাইনাস এক্স বার এই টোটালটার হোল স্কোয়ার ভাগ এন, এরপর রুট সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস টোটাল ব্র্যাকেট দিয়ে সামেশন এক্স ভাগ এন তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। এই দুইটা থেকে যে কোনো একটা নিয়মে তোমরা করতে পারছো। আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি একই সূত্র, এস ডি সমান রুট সামেশন ডি স্কোয়ার ভাগ এন মাইনাস টোটালটার সামেশন ডি ভাগ এন তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এরপর যখন আমাদের বিন্যস্ত উপাত্তের পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারে বা বিচ্ছিন্ন চলক, তো এটা আসছে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতির নিয়ম। এখানে দুইটা রয়েছে, রুট সামেশন এফ ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস বার এক্স তার হোল স্কোয়ার ভাগ এন। এই সূত্রের আগে জাস্ট তোমরা একটা এফ বসিয়ে দিবে। সূত্র মনে রাখার কিন্তু সরাসরি জাস্ট তোমাদের সূত্র মনে রাখার কয়েকটা টেকনিক ফলো করতে পারো। এটা যখন আমাদের গণসংখ্যা দেওয়া থাকবে না সে সময় কিন্তু আমরা এফ বসাচ্ছি না, যখন আমাদের সারণীতে গণসংখ্যা দেওয়া থাকছে তখন আমরা এফটা সূত্রের আগে বসিয়ে দিচ্ছি। তো এখানে শুধু এফ নাই, আর এখানে শুধু এফটা আছে। আর একই নিয়ম এই সূত্রে, এখানে দেখো এফ নাই, আর এখানে রুট সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ এক্স ভাগ এন তার হোল স্কোয়ার। এখানেও কিন্তু এফ নাই, জাস্ট এখানে এফ রয়েছে। আর এটাও সংক্ষিপ্ত পদ্ধতি একই নিয়ম, রুট বর্গমূল এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস টোটালটার এফ সামেশন এফ ডি ভাগ এন তার হোল স্কোয়ার। এখানে এফ নাই, এখানে এফ রয়েছে। এটা গেল বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত এটা। এরপর আসছে আমাদের অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে। প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতির সূত্র একই, যা বিচ্ছিন্ন নিবেশনের সূত্র। এই সূত্রটা, এই যে দুইটা সূত্র, এই সূত্রটা কিন্তু অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে একই হবে, জাস্ট পরিমিত ব্যবধানে। আর সংক্ষিপ্ত পদ্ধতি করতে গেলে তখন সূত্রটা একটু পরিবর্তন হয়ে আসবে। এর আগে সি হয়ে রুট দিয়ে সূত্র ওই পাশে আমরা বসিয়ে দিব। এরপর ব্যবধাঙ্ক বা ভেদাঙ্ক, পরীক্ষা যদি বলে ব্যবধাঙ্ক নির্ণয় করে, আবার যদি কোনো সময় পরীক্ষা চলে আসতো বিভেদাঙ্ক নির্ণয় করো, সূত্র কিন্তু একই, সি ডট ভি সমান এস ডি ভাগ বার এক্স গুণ 100। এস ডি সমান পরিমিত ব্যবধান জানি, তো আগে আমাদের পরিমিত ব্যবধান বের করে নিতে হবে, এরপর গাণিতিক গড় বের করে নিতে হবে। ভেদাঙ্ক নির্ণয় করার সময় অশ্রেণীকৃত উপাত্ত থেকে যখন আমরা ভেদাঙ্ক নির্ণয় করব, সেটাও প্রত্যক্ষ পদ্ধতি সরাসরি পদ্ধতি। আর একটা রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতি। তো প্রত্যক্ষ পদ্ধতির সূত্র এই যে ভিতে ভেদাঙ্ক জানি সমান সামেশন এক্স মাইনাস বার এক্স তার হোল স্কোয়ার ভাগ এন। আর তথ্য সারির মান যখন ছোট হবে তখন ভেদাঙ্ক নির্ণয় করার জন্য সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স ভাগ এন তার হোল স্কোয়ার। আর এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির নিয়ম। এরপর এটা রয়েছে শ্রেণীকৃত বিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয়। সূত্রটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা এটা একটু দেখে পড়ে নিও। এটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতির ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। ভেদাঙ্ক নির্ণয় আর পরিমিত ব্যবধান কিন্তু একই রকম, কাছাকাছি প্রায়। সংক্ষিপ্ত পদ্ধতির ভেদাঙ্ক নির্ণয় সূত্র সামেশন ডি স্কয়ার ভাগ এন মাইনাস এফ টি হোল স্কয়ার দিয়ে ভাগ এন। এরপর অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে যখন আমরা ভেদাঙ্ক নির্ণয় করব, এই সূত্রটা, এই চিহ্নটারে আমরা গড় ব্যবধানে চলে যাই। গড় ব্যবধানটা হচ্ছে এম ডি দ্বারা বোঝায়, এম ডট ডি সমান সামেশন এফ পরম মান এক্স মাইনাস এক্স বার। এই চিহ্নটা কিন্তু আমরা পরম মান বলি। এরপর হচ্ছে কাই বর্গ নির্ণয় সূত্র এক্স স্কয়ার দ্বারা কাই বর্গ জানি সামেশন এফ ও মাইনাস এফ ই তার হোল স্কয়ার ভাগ এফ ই। এফ ও হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা, আর এফ ই হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা। এই নিয়মের অঙ্কগুলো কিন্তু আমরা চ্যানেলে খুব দ্রুতই আপলোড দিব, দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরপর হচ্ছে স্বাধীনতা মাত্রা।
স্বাধীনতা মাত্রা ডি ডট এফ সমান n-1। প্রত্যাশিত গণসংখ্যার মান দেওয়া থাকলে হবে n-1, আর যখন আমাদের সারি বা কলামের ক্ষেত্রে স্বাধীনতা মাত্রা নির্ণয় করতে বলবে, সারি ও কলামের ক্ষেত্রে যখন স্বাধীনতা মাত্রা নির্ণয় করতে বলবে তখন আমরা দিব r-1 ব্র্যাকেট শেষ করে আবার ব্র্যাকেট শুরু দিয়ে c-1 দিব। কার্ল পিয়ারসনের সহসম্পর্ক সহগ নির্ণয়ের সূত্র এটা হচ্ছে সাংকেতিক রূপ। আর এক্স ওয়াই যখন আমাদের সহসম্পর্ক সহগ নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রটা দিব, সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ভাগ এন। আর নিচে দিয়েছি টোটালটা রুট করেছি, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে সামেশন এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সামেশন এক্স তার হোল স্কোয়ার, নিচে দিয়েছি ভাগ এন। এরপরে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট আবারও শুরু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে সামেশন ওয়াই তার হোল স্কোয়ার ভাগ এন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিয়েছি। সূত্রগুলো দেখতে জটিল হলেও অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। তো এই ভিডিওগুলো আস্তে আস্তে চ্যানেলে আপলোড দিব, একে একে আমি সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো আপলোড দিচ্ছি প্রতিটা অধ্যায় ভিত্তিক। এরপর আসছে র্যাঙ্ক বা গুণানুক্রমিক সহসম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে। আগেরটা ছিল কার্ল পিয়ারসনের সহসম্পর্ক সহগ নির্ণয়, আর এটা হচ্ছে র্যাঙ্ক বা গুণানুক্রমিক। প্রশ্ন যদি বলে গুণানুক্রমিক সহসম্পর্ক নির্ণয় করো বা সহসম্পর্ক সহগ নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা হবে র্যাঙ্ক আর গুণানুক্রমিক, এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন যখন থাকবে সেক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হবে। আর যখন আমাদের বলবে সহসম্পর্ক সহগ নির্ণয় করো তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন পরে আসছে টি টেস্ট নির্ণয়। টি টেস্ট নির্ণয়ের সূত্র ছোট হাতের টি সমান আর রুট দিয়ে n-2 ভাগ রুট দিয়ে আমরা দিব 1 - r²। এরপর হচ্ছে সম্ভাব্য ভ্রান্তি নির্ণয়ের সূত্র f.e.o.f, এরপর হচ্ছে ছোট হাতের r সমান সমান সম্ভাব্য ভ্রান্তি নির্ণয়ের সূত্র 0.6745 গুণ 1 - r² ভাগ রুট দিয়ে n। হচ্ছে নির্ভরাঙ্ক নির্ণয়ের সূত্র। নির্ভরাঙ্ক দুইটার উপর নির্ভর করে, এক হচ্ছে এক্স এর ওয়াই এর উপর নির্ভরাঙ্ক নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্কের সূত্র। তো বি অন দ্বারা আমরা নির্ভরাঙ্ক বুঝিয়েছি। বি অন সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ভাগ এন। এবার টোটালটারে ভাগ দিয়েছি, দিয়ে সামেশন এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সামেশন এক্স তার হোল স্কোয়ার ভাগ এন। এরপরের সূত্রটা আসছে ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক নির্ণয়ের সূত্র, b2 দিয়েছি এটা। এই সূত্রটা আর এই সূত্রটা একই, কিন্তু জাস্ট এখানে আমরা বি অন এক্স এর উপর ওয়াই এর নির্ভর লিখেছি, তো যে কারণে এক্স দিয়েছে, আর যখন ওয়াই এর উপর এক্স এর নির্ভর তখন কিন্তু আমরা ওয়াইটা বসিয়ে দিয়েছি। সূত্রটা কিন্তু একই রকম, দেখে নিও তোমরা। এরপর নির্ভরাঙ্কের সাহায্যে সহসম্পর্ক নির্ণয়, আর সমান রুট দিয়ে বি অন গুণ b2। এটা হচ্ছে নির্ভরাঙ্কের সহসম্পর্ক সহগ। অঙ্কগুলো কিন্তু সোজা, সূত্র হয়তো এক জায়গায় লিখেছি বলে তোমাদের মুখস্থ করার সময় মনে হয় জটিল, তবে অঙ্ক আর সূত্রটা একসাথে মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে কিন্তু মাথায়ও থাকবে। আর যে কয়দিন সময় রয়েছে একটু কিন্তু তোমাদের চেষ্টা করে যেতে হবে। সম্ভাবনার দুটি সূত্র, একটা হচ্ছে লাস্ট অধ্যায়ে চলে এসেছি, একটা হচ্ছে সামষ্টিক সম্ভাবনার তত্ত্ব বা সম্ভাবনার যোগসূত্র, আরেকটি হচ্ছে যৌগিক সম্ভাবনা বা সম্ভাবনার গুণন সূত্র। সংক্ষিপ্তভাবে আমরা বলি সম্ভাবনার যোগসূত্র আর সম্ভাবনার গুণন সূত্র। সম্ভাবনার নিয়মটা কিন্তু খুব সহজ, এটা পরীক্ষায় মাস্ট আসবে তোমাদের একটা অধ্যায়ে। এই অধ্যায় থেকে প্রত্যেকবারই কিন্তু একটা অঙ্ক আসবে। তোমরা আরেকটা জিনিস বলে দিই, পরীক্ষার আগে যেহেতু তোমাদের কাছে যে কয়টা অধ্যায়ের অঙ্ক সোজা লাগবে সেই কয়টা খুব ভালোভাবে করবে, যাতে ওই অধ্যায় থেকে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা অ্যান্সারটা করতে পারবে। কারোর কাছে যদি মনে হয় যে আমি সম্ভাবনার অঙ্ক করব না, কিন্তু আগের অঙ্কগুলো সব করে পরীক্ষা যদি আসে আমি লিখতে পারবো, তো তারা কিন্তু এই অধ্যায়টা স্কিপ করতে পারো। আর কারোর কাছে যদি মনে হয় না আমি সব অঙ্কই করবো, সময় রয়েছে, তো সেটা তোমরা করে ফেলতে পারো। সম্ভাবনার পরে কিন্তু আরো একটা অধ্যায় রয়েছে যেটা থেকে আমাদের একটা লেখা প্রশ্ন আসে, তোমরা সেই লেখা অধ্যায়টাও ভালোভাবে পড়ে নিতে পারো, যাতে প্রশ্নটা আসলে তোমরা সেটা লিখতে পারো একটা অঙ্ক স্কিপ করে। কারো যদি অঙ্কটা বেশি কঠিন লাগে সেক্ষেত্রে। এরপর হচ্ছে সম্ভাবনার যোগসূত্র। সম্ভাবনার যোগসূত্রের সূত্রটা পি সমান, এটা কিন্তু আমি একটা সাংকেতিক মান হিসেবে ধরে নিয়েছি, পি সমান a1 প্লাস a2, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। আর গুণনের ক্ষেত্রে পি সমান a1 গুণ a2। সবগুলো হেড পাওয়ার গুণনের সূত্র হচ্ছে পি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইচ এবং এইচ সমান, আমি এখানে দেখিয়ে দেওয়ার জন্য দিয়েছি p
পিএইচ গুণ পিএইচ গুণ পিএইচ সবগুলো, অর্থাৎ যে কটা হেড আমাদের প্রশ্ন লেখা থাকবে সেই অনুযায়ী এই পিএইচ এর জায়গায় মানটা বসে যাবে। এরপর হচ্ছে সবগুলো হেড বা 3টি হেড পাওয়ার সম্ভাবনা দ্বিপাক্ষিক বিন্যাসের সূত্র অনুযায়ী। 3টি হেড আমি যে প্রশ্ন থেকে লিখেছি সেখানে 3টা ছিল, এর অধিক যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা অধিকটা বসিয়ে দিবে। এটার সূত্র কি? পি সমান এনসিআর ডট পিআর ডট কিউ এন মাইনাস আর। এটা কিন্তু কি এর মাথায় এন মাইনাস আর। এটা হচ্ছে সবগুলো হেড পাওয়ার যখন দ্বিপাক্ষিক বিন্যাসের সূত্রটা আমরা প্রয়োগ করব সেক্ষেত্রে। আরেকটা বাদ রয়েছে আমাদের কাই বর্গের টেবিল মান, যেটা হচ্ছে 5% সংখ্যা নির্ণয় করতে বলে, আমাদের লাস্টে যে মন্তব্য লিখতে বলে, সেক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন পড়ে। তো এই মান, এই পাশের মানটা তোমরা একটু মুখস্থ করে রাখবে। 1-এর 5% সংখ্যার মাত্রা হচ্ছে 3.841, 2-এর হচ্ছে 5.991, 3-এর হচ্ছে 7.815, 4-এর 9.488, 5-এর হচ্ছে 11.070। 1-এর বলে রাখি, 1-এর হচ্ছে 3, 2-এর হচ্ছে 5, আমাদের কত রয়েছে গ্যাপ? 2 করে। এটুকু তোমরা সামনে মনে রেখো যে 3, 5, 7, 9, 11। আর পরের যেটা এটা অবশ্যই তোমরা একটু মুখস্থ করে নিবা। প্রথমটা জাস্ট আমি শর্ট করে তোমাদের বোঝানোর জন্য বলে দিয়েছি, 2 করে গ্যাপ রয়েছে। তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরেও যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন থেকে তোমরা প্রশ্নগুলো করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাথে ভিডিওটিতে একটা লাইক দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা।